স্বাগত ৭১ জার্নালের সাথে আছে আমি ফারজানা রূপা। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা খবর নিয়ে কথা বলি, জানিয়ে দিই খবরের নানান ধরনের বিশ্লেষণ, প্রতি মুহূর্তে যে সকল খবর তৈরি হয়, খবরের আপডেট যুক্ত হয়, সেই সকল খবরের আপডেট আমরা আলোচনার ফাঁকে আপনাদের জানিয়ে দিই, চেষ্টা করি সেই সকল খবরের সাথে যুক্ত মানুষদের সরাসরি সংযুক্ত করতে। আজ খেলার উত্তেজনা ছিল, চট্টগ্রাম থেকে সেই উত্তেজনা ছড়িয়েছে সারা দেশে, গণমাধ্যমে তো বটেই, এবং দিন শেষে রাতে এসে শিরোনাম দাঁড়িয়েছে পরাজয়ের খবরে, এবং সেই সব খবর নিয়ে আলোচনা শুরু করবো ৭১ জার্নালে যথারীতি, যেহেতু খবরের শিরোনাম এটি। আর এই আলোচনায় আমাদের সাথে এরই মধ্যে যোগ দিয়েছেন ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এবং বাংলা ভিশনের সিনিয়র নিউজ এডিটর মাসুদ কামাল। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, এবং সহকর্মী ফাহিম রহমান, যিনি খেলার খোঁজ খবর রাখার অন্যতম দায়িত্বে, ফাহিমকে ওই আলোচনায় যুক্ত করতে চাই এবং ফাহিমকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। ফাহিম, পরাজয় বেদনার, এ নিয়ে কোনো সন্দেহ নেই। পরাজয়ের পরও সকলেই বলছে যে বাংলাদেশ ভালো খেলেছে। ভালো খেলে কেমন করে পরাজিত হলো? রূপা, আপনাকে ধন্যবাদ। আসলে এই যে সিরিজটা হলো বাংলাদেশ এবং ইংল্যান্ডের ভেতরে, সেটা সাংঘাতিক রকম কম্পিটিটিভ একটা সিরিজ হয়েছে। প্রত্যেকটা ম্যাচেই প্রতিদ্বন্দ্বিতা ছিল। একটা ম্যাচ ইংল্যান্ড জিতেছে, একটা ম্যাচ বাংলাদেশ জিতেছে, আবার শেষ ওয়ানডেটা ইংল্যান্ড জিততো। আর চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম বাংলাদেশের জন্য সবসময় লাকি, এবং এই স্টেডিয়ামে এর আগে সবচেয়ে বেশি রান চেস কিন্তু বাংলাদেশই করেছিল ইংল্যান্ডের বিপক্ষে, এবং সেটা 2011 ক্রিকেট ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ড প্রথমে ব্যাট করে 225 রান করেছিল এবং বাংলাদেশ 8 উইকেট হারানোর পর সেই ম্যাচ জেতে 2 উইকেটে, এবং সেটাই এখন পর্যন্ত জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সবচেয়ে বেশি রান চেস করার রেকর্ড। কিন্তু আজকে বাংলাদেশ দল 277 রান করেও আসলে সেই রান তারা ডিফেন্ড করতে পারলো না। ইংল্যান্ড শেষ পর্যন্ত ম্যাচটা জিতে নিল। তো আমার কাছে মনে হয় যে এখানে টসের একটা বড় ধরনের ভূমিকা আছে। মানে টস হারাটা, মাশরাফি আজকে টস হারলেন এবং টস হারার কারণে বাংলাদেশকে আগে ব্যাট করতে হয়েছে, যার ফলে যখন দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের স্পিনাররা বল করেছে তারা আসলে ডিউ ফ্যাক্টরের কারণে কিন্তু টসে হেরে যখন ব্যাটিং নিল বাংলাদেশ দল, তখন তো তারা কোনো ধরনের চাপে ছিল না। 277 রানের ইনিংস তাদের হাতে। জি, কিন্তু মিরপুর চিটাগংয়ের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেটে সাধারণত স্পিনাররা হেল্প পায়, তারা হেল্পটা পায়। এবং এই যে বলা হয় যে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম বাংলাদেশের জন্য ভীষণ রকম লাকি গ্রাউন্ড, সেটার অন্যতম কারণ হচ্ছে যে এই উইকেটে সাকিব আল হাসান সবসময় ভালো বল করেন। তিনি আজকের আগে 10টা ম্যাচ খেলেছেন ওখানে, এবং 10টা ম্যাচে তিনি 30 উইকেট নিয়েছেন এই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, অর্থাৎ প্রতি ম্যাচে গড়ে তিনি 3টা করে উইকেট নিয়েছেন। সেই সাকিব আল হাসান আজকে উইকেট শূন্য থেকেছেন, আজকে তিনি কোনো উইকেট নিতে পারেননি। এবং আজকে যে বাংলাদেশ জিততে না পারলো না, সেটার অন্যতম কারণ আমার মনে হয় যে সাকিব আল হাসানের উইকেট না পাওয়াটা। এবং এই যে উইকেট কি কারণ, কি মনে করছেন, কেন সে বিষয়টাই বলছিলাম যে সাকিব আল হাসান যে আজকে উইকেট নিতে পারলো না, তার অন্যতম কারণ হচ্ছে ডিউ ফ্যাক্টর। কারণ সন্ধ্যার পর থেকে কুয়াশা পড়া শুরু হয়েছে, এবং কুয়াশা যখন পড়ে তখন স্পিনাররা বল ঠিকমতো গ্রিপ করতে পারে না। নাম্বার 1, তারা বল ঠিকমতো গ্রিপ করতে পারে না। নাম্বার 2 হচ্ছে তখন আর উইকেটে সেই টার্নটা থাকে না। প্রথম ইনিংসে আমরা যে টার্নটা দেখেছি ইংল্যান্ডের 2 স্পিনারের কাছ থেকে, মঈন আলী এবং আদিল রশিদ, এই দুজন যখন বল করেছেন তখন যে পরিমাণ টার্ন ছিল, যখন বাংলাদেশি স্পিনাররা বল করেছে তখন কিন্তু তারা সেই টার্নটা দেখাতে পারেনি, তারা সেরকম শার্প টার্ন বলে করাতে পারেনি। তার অন্যতম কারণ হচ্ছে ডিউ ফ্যাক্টর। কারণ সন্ধ্যার পর থেকে শিশির নামার কারণে আমরা দেখেছি যে বারে বারে স্পিনাররা তারা রুমাল ব্যবহার করছেন, রুমাল দিয়ে তারা বল বারে বারে মুছে নিচ্ছেন, কারণ তারা ঠিকমতো বলটাকে গ্রিপ করতে পারছিলেন না। এই কারণেই টসে যদি বাংলাদেশ জিততো তাহলে আমার ধারণা বাংলাদেশ আসলে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিত। এখন মাশরাফি বিন মুর্তজা তিনি আজকের ম্যাচ নিয়ে 34টা ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিলেন। এই 34 ম্যাচের ভেতরে তিনি টসে জিতেছেন মাত্র 13টা ম্যাচে। যদিও তার উইনিং রেট খুবই ভালো তার উইনিং রেট। অ্যাজ এ ক্যাপ্টেন হি ইজ গ্রেট, এটা নিয়ে কোনো ডাউট নাই। 34 ম্যাচের ভেতরে 23টা ম্যাচে তিনি বাংলাদেশ দলকে জেতাতে নেতৃত্ব দিয়েছেন, কিন্তু তার টস লাক আসলে খুবই খারাপ। ভাগ্য এবং কুয়াশা যদি আমাদের মাসুদ করিম আমাদের নিয়ন্ত্রক হয়ে যায় দিন শেষে, তাহলে কি করবার আছে আসলে আমাদের? না, আসলে খেলায় তো এরকম হবে, ক্রিকেটে তো টস সবসময় থাকে, সবসময় ডিউ ফ্যাক্টর কাজ করে, সবসময় এগুলো তো থাকবেই। তারপরেও তো বাংলাদেশ জেতে, বাংলাদেশ এটা হয়। মনে হয়েছে কি জানেন, আমাদের 3টা ম্যাচ হলো, তো 3টে ম্যাচে একটা ম্যাচ বাংলাদেশ হেরেছে, আরেকটা ম্যাচ বাংলাদেশ জিতেছে, আরেকটা ম্যাচ ইংল্যান্ড জিতেছে। প্রথম ম্যাচটা কিন্তু ইংল্যান্ড জিতেনি, আমরা হেরেছি। দ্বিতীয় ম্যাচটা আমরা জিতেছি, আর তৃতীয় ম্যাচটা ওরা জিতেছে। তো আমরা যদি প্রথম ম্যাচটা জিতে যেতাম, যদি না হারতাম আর কি, তাহলে হয়তো ওদের উপর প্রেশারটা। দেখেন আজকে কিন্তু ঠিক আছে, ওরা আগে টসে জিতে ফিল্ডিং নিয়েছে, কিন্তু ওরা কিন্তু চাপে ছিল। দুর্ভাগ্যটা যে ওরা কিন্তু চাপে ছিল, ম্যাচে ইংল্যান্ড জিতেছে।
কেন এটা টসে বলছেন? জিতেছে। টসে 3টেতেই জিতেছে। এটাই টস কিন্তু একটা বড় ফ্যাক্টর, যেটা বড় ফ্যাক্টর আসলে বড় ছিল factor। যে টসের উপরে নির্ভর করছে খেলাটা আসলে কি হবে, আপনি কি প্ল্যানে সাজাবেন। যখন আপনি হেরে যান তখন কিন্তু আপনি আপনার চয়েসের উপর আর নেই, আরেকজন আপনাকে অপশন দিয়ে দেয় যে আপনাকে এখন এই অবস্থায় ব্যাটিং করতে হবে, করতে হবে। তো এটি এক ধরনের টস ইজ এ ভেরি ডিসাইডিং ফ্যাক্টর। আনফরচুনেটলি আমরা 3টা ম্যাচে টসে হেরেছি। কিন্তু কিন্তু যেখানে ফাহিম টস আছে সেইখানে তো হচ্ছে দল কি এমন ভাবে তৈরি হয় না যে তার টসে হারলে পরে যেই ভাবে তার খেলা শুরু করতে হবে সেটাই তারা করবে, এরকম প্রস্তুতি থাকার কথা তো। কিন্তু মানে আমি কতগুলো জানি না। বাস্তব ডিসঅ্যাডভান্টেজ থাকে, যেমন ধরুন এই সারাদিন সকাল থেকে বৃষ্টি হয়েছে, ওখানে পুরো আউটফিল্ডটা ভেজা, আপনি জোরে মারলো 4 হচ্ছে না, বলটা যাচ্ছে না। এই যে বাংলাদেশের দুর্ভাগ্য কিন্তু এটা ছিল আজকে। এই যে আরো রাউন্ড কিন্তু আরো হতো, অনেকগুলো কিন্তু এটি তো দুই দলের জন্যই হতো। প্রযোজ্য। যদি আজকে ইংল্যান্ড হতো তাহলে তাদেরও রান এরকম কম হতো আরো। আমরা দুর্ভাগ্যের মধ্যে পড়ে গেলাম। তারপর যে ফাইম যেটা বললো ডিউ ফ্যাক্টর, এখন শরৎকালের শেষের দিকে এখন মোটামুটি সন্ধ্যার পর থেকেই শিশির পড়া শুরু হয়ে যায়। এখন এই শিশিরের কারণে বল টান করছে না। অথচ আমি দেখেছি মঈন আলীর সাথে যে আরেকজন আছে আদিল রশিদ, রশিদের বল যেভাবে টান করছিল, 4টা উইকেট পেয়েছে সে, এবং তার স্পিন খেলতেই পারছিল না বাংলাদেশ। 4টা গুরুত্বপূর্ণ উইকেট তার হাতে, স্পিনার হাতে। অথচ আমাদের সাকিব কিন্তু আজকে একটা উইকেটও পায়নি। তার সময় এসে তখন একটা ডিউ ফ্যাক্টর কাজ করছে। তো এই যে কতগুলো সময়ের আগে ব্যাটিং করা, পরে ব্যাটিং করার, আবহাওয়াগত দিন রাত ইত্যাদি নানা রকম ফেরে আমরা আসলে ভালো খেলেও আজকে মানে ম্যাচটা আমাদের ফরে আনতে পারিনি। ফাহিম, আমাদেরকে অনেক বেশি সাকিব নির্ভরতা এরকম মনে হচ্ছে কিনা এই আলোচনা থেকে? প্রথমত হচ্ছে যে সাকিব আল হাসান যদি উইকেট নিতেন সেটা তো এক ধরনের উপকার পেত বাংলাদেশ দল। তবে বাংলাদেশ ম্যাচে তো ছিল, বাংলাদেশ একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত ম্যাচে ছিল। 47তম ওভারে যখন তাসকিন বোলিং করতে আসলেন, তখন ক্রিস ওকস ব্যাট করছিলেন, তখন ইংল্যান্ডের প্রয়োজন ছিল 20 বলে 21 রান, এবং ওই সময় ইমরুল কায়েস স্লিপে দাঁড়ানো অবস্থায় ক্রিস ওকস ক্যাচটা ফেলে দিলেন। ওই সময় যদি ক্যাচটা নিতে পারতেন ইমরুল কায়েস, হয়তোবা ম্যাচের চিত্রটা পাল্টে যেতে পারতো, কারণ তখন 7টা উইকেট পড়ে যেত, এবং তখন ইংল্যান্ডের যে একেবারে টেইল এন্ডার ব্যাটসম্যানরা তারা আমার মনে হয় যে ভীষণ রকম চাপে পড়ে যেত। এখন ওই সময় ওরকম একটা গুরুত্বপূর্ণ ক্যাচ ফেলে দেওয়াটা, ক্যাচটা কিন্তু খুব জটিল ক্যাচও ছিল না, খুব একটা না, একেবারেই না, একেবারে সহজ একটা ক্যাচ ছিল, কিন্তু ক্যাচটা পড়ে আমার দুর্ভাগ্য। এটাও এর দুর্ভাগ্যের দুর্ভাগ্য। আমি বলবো যে এইরকম একটা ক্যাচ আমি দেখেছি, ক্যাচটা কোনো জটিল কোনো বল না, স্ট্রেট আসা একটি বল, সেটি মানে এবং কোনো জোরে আসা বল। শুনেন, খেলাতে কিন্তু এই ধরনের অনেকগুলো যদি কিন্তু হলে কি হতো, এগুলো থাকবে। আর ইংল্যান্ড তো দল হিসেবে মানে এলেবেলে কোনো দল না, শক্ত দল। একদিনের ম্যাচে সবচেয়ে বেশি রান করার রেকর্ডটা তো ওদেরই। কাজে এই দলের সঙ্গে আমরা যতটুকু খেলে, পুরো সিরিজটা আমরা যেভাবে খেলেছি, আমি তো মনে করি আমাদের এখানে অনেক অ্যাচিভমেন্ট, অনেক কিছু আছে। আমাদের আমরা আজকে 277 রান বের করেছি, জিততে এসেছে, তাই না? ওরা তো ভালো দল এটা। তো সেই দলের বিরুদ্ধে আমরা যেভাবে খেলেছি, আমরা তো মনে করেন প্রথম ম্যাচ তো আসলে আমাদের ম্যাচ ছিল, ওটা দুর্ভাগ্য। আর দ্বিতীয় ম্যাচটা আমরা খেলে জিতেছি এবং ওটা বলে করে জিতেছি। তৃতীয় ম্যাচে এসে হ্যাঁ ঠিক আছে, এটাতে ওরা আসলে যখন রান চেঞ্জ করতে আসলো, শুরু থেকে ওরা কিন্তু হিসেব করেই খেলছিল, এবং ওর হিসেবে আমরা কোনো গরমিল ঘটাতে পারিনি। যদি পারতাম তাহলে কিছু একটা হয়তো বা হতো। আসলে এটাই যোগ করবেন আপনি, এটাই আসলে এট দ্য এন্ড অফ দ্য ডে এটাই ক্রিকেট। যেমন ইংল্যান্ড তারা একটা গ্যাম্বলিং করেছে, তারা ওপেনিং এ জেসন রয় ইনজুরিতে থাকার কারণে আজকে নামিয়েছে বিলিংসকে, এবং তিনি মাত্র 6ষ্ঠ ম্যাচ খেলতে নেমেছেন। আজকে খেলতে নেমে তিনি হাফ সেঞ্চুরি করেছেন। এর আগে শুধুমাত্র আইপিএল এ তিনি দিল্লি ডেয়ার ডেভিলস এর হয়ে খেলেছেন, এবং কলকাতা নাইট রাইডার্স এর বিপক্ষে তার একটা 50 আছে এই সাবকন্টিনেন্ট অঞ্চলে। সুতরাং ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট সেই একটা ইনিংসের উপরে আস্থা রেখে কিন্তু আজকে বিলিংসকে দলে রেখেছে, যেহেতু কলকাতা নাইট রাইডার্স অনেক স্পিনার ছিল, তাদের এগেনস্টে 50 করেছিলেন দিল্লি ডেয়ার ডেভিলস এর হয়ে, সে কারণে আজকের ম্যাচে তাকে খেলানো হয়েছে এবং তিনি কিন্তু ক্লিক করেছেন, রান পেয়েছেন। আর দুজনের কথা বলতে হয়, যারা প্রথম ওয়ানডে যেটা জিতেছিল ইংল্যান্ড, সেখানে বেন স্টোকস সেঞ্চুরি করেছিলেন এবং ডাকেট তিনি হাফ সেঞ্চুরি করেছিলেন। দ্বিতীয় ম্যাচে এই দুজনই আউট হয়েছিলেন 0 রানে, একেবারে 0 রানে তারা আউট হয়েছেন। আজকে আবার দুজনেই রান করেছেন, ডাকেট আজকে হাফ সেঞ্চুরি করেছেন এবং স্টোকস একেবারে শেষ পর্যন্ত 40+ এর একটা ইনিংস খেলে তিনি উইকেটে থেকে গেছেন। আজকে তারা দুজনেই রান করেছেন এবং ইংল্যান্ড জিতেছে। সো
এট দ্য এন্ড অফ দ্য ডে এটাই ক্রিকেট, এবং কখনো রেজাল্ট ফেভারে আসে, আবার কখনো রেজাল্ট আসলে ফেভারে আসে না। এই অনিশ্চয়তা তো থাকবে। আমি একটা জিনিস আপনাকে জানতে চাই, বাংলাদেশের এই যে প্রায় 11 মাস পরে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছে, সেখানে এই 3 দিনের ম্যাচে আমরা কি পেলাম আসলে, মানে কি দেখতে পেলাম, অর্জনটা কি, এবং একই সাথে সামনে এক সপ্তাহ পরে প্রায় 11 মাস পরে কোন আমরা খেলা খেলছি, এবং তাও আবার ইংল্যান্ড দলের সামনে পড়েছি আমরা, একটা বড় ওয়েল ট্রেন ভেরি ম্যাচিউরড একটা দল তারা। জি, আসলে প্রথমত হচ্ছে যে আজকের ম্যাচে তামিম ইকবাল তিনি প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে 5000 রান ওয়ানডেতে কমপ্লিট করলেন। অসাধারণ, তো এটা একটা আমাদের জন্য বড় অ্যাচিভমেন্ট। অভিনন্দন তামিমকে নিঃসন্দেহে। এখন তার ক্যারিয়ারে 5007 রান, তো এটা একটা বড় ধরনের মাইল ফলকে আমাদের একজন ব্যাটসম্যান পৌঁছলো। মাশরাফি বিন মুর্তজা তিনি আজকে 2 উইকেট নেওয়ার ফলে বাংলাদেশের সবচেয়ে বেশি উইকেট টেকার এখন মাশরাফি বিন মুর্তজা, 216 উইকেট তিনি নিয়েছেন ওয়ানডেতে। তারপরেই আছেন সাকিব আল হাসান, সেটাও মাশরাফির জন্য একটা অ্যাচিভমেন্ট তো বটেই। এবং মুশফিকুর রহিম তিনি 21 ম্যাচ পরে আজকে একটা ভালো ইনিংস খেলেছেন, 67 রানের একটা ইনিংস খেলেছেন। মাঝখানে কিন্তু তিনি রানে ছিলেন না, এবং অনেকদিন পরে এসে তিনি আবার রান পেলেন, এবং তিনি টেস্টে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন। সুতরাং তার আত্মবিশ্বাসী হয়ে ওঠাটা খুব খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ 2টা টেস্ট ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ খেলবে এবং মুশফিক দলকে নেতৃত্ব দেবেন। এবং আজকে আমরা মাঠে মুশফিককে দেখেছি, অনেক বেশি তাকে আমাদের মনে হয়েছে যে খুবই সে কনফিডেন্ট, যেহেতু সে ব্যাটে রান পেয়েছে। আজকে কিপিং অনেক ভালো কিপিং করেছেন, একটা অসাধারণ ক্যাচ তিনি নিয়েছেন, এবং হি ইজ ফুললি কনফিডেন্ট, অর্থাৎ টেস্টে তিনি যে সামনে থেকে দলকে নেতৃত্ব দেবেন সেটা এখন আমরা আশা করতেই পারি। আর ওভারঅল ইংল্যান্ডের বিপক্ষে কম্পিটিটিভ ক্রিকেট খেলা সেটাই সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। আজকে যদি আমরা জিততাম তাহলে আমরা 7টা সিরিজ জিততাম, দেশের মাটিতে টানা 7টা সিরিজ হয়তো আমরা জিততাম, সেটা হয়তো হয়নি, কিন্তু দ্বিতীয় ওয়ানডেটা আমরা যেভাবে করে জিতেছি সেটা তো অবশ্যই প্রশংসার দাবিদার, সেটার প্রশংসা তো করতেই হয়। প্রথম ওয়ানডে তো আসলে আমরা জিততে জিততে হেরেছি, ওটা আসলে আমাদের জেতার কথা ছিল, তাহলে তো দ্বিতীয় ওয়ানডেতেই আমাদের সিরিজ জেতা হয়ে যায়। তো সব মিলিয়ে তো অর্জন তো আছেই বাংলাদেশের। একটা জিনিস যে 3টা ম্যাচে খুব কম্পিটিটিভ ম্যাচ হয়েছে, মানে এমন না যে একচেটিয়া ইংল্যান্ড খেলে আমাদেরকে 11 মাস পরে বাংলাদেশের খেলা হিসেবে 3টা ম্যাচে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ ছিল, মানে খুবই কম্পিটিটিভ ম্যাচ ছিল। এই জায়গা এটা আমি মনে করি আমাদের জন্য এটা একটা বড় অর্জন, এই যে গত 11 মাসের পরে। ফাহিম সেটি বললো আমাদের পরিষ্কার করে। টেস্ট সামনে, সপ্তাহখানেক পরেই ফাহিম, কি হিসাব নিকাশ ধরে এগুচ্ছে বাংলাদেশ দল, আপনারা কি ভাবছেন? টেস্ট ক্রিকেট একেবারে ডিফারেন্ট বল গেম, মানে কমপ্লিটলি আলাদা ফরম্যাটের খেলা। সেখানে টেম্পারমেন্ট অনেক বেশি দেখাতে হয়, সেখানে সেশন ধরে ধরে খেলতে হয়, এবং অনেক কঠিন ক্রিকেট, মানে খুব সহজভাবে বলতে গেলে ক্রিকেটের সবচেয়ে কঠিন ভার্সন হচ্ছে টেস্ট ম্যাচ। তো তার আগে 2টো প্র্যাকটিস ম্যাচ খেলবে, সেখানে সাব্বির, সৌম্য থেকে শুরু করে বাংলাদেশের অনেক ক্রিকেটার সেই প্র্যাকটিস ম্যাচগুলো খেলবে, এবং ইংল্যান্ড টিম তারাও প্র্যাকটিস ম্যাচ খেলে, তারপরে তারা টেস্টে নামবে। তো টেস্টও বাংলাদেশ খেলবে আসলে অনেকদিন পরে। তো দেখার বিষয় হচ্ছে যে কিভাবে করে বাংলাদেশের প্লেয়াররা নিজেদেরকে অ্যাডপ্ট করে নেয় সিচুয়েশনের সাথে, পরিস্থিতির সাথে কিভাবে মানিয়ে নেয়, সেটাই আসলে দেখার ব্যাপার। এবং বাংলাদেশের ক্রিকেট আসলে কতদূর এগোলো সেটা সবসময় মাপা হয় ওই টেস্টে বাংলাদেশ দল কেমন করছে সেটা দিয়েই, কারণ ওয়ানডেতে আমরা মোটামুটি যে কোনো দলকে হারানোর পর্যায়ে এখন আছি, যে কোনো দলকে আমরা হারাতে পারি এবং যে কোনো দলকে আমরা হারাই, সেটা একেবারে প্রমাণিত বিষয়। কিন্তু টেস্টে আমরা আমাদের স্ট্যাট খুব একটা সমৃদ্ধ না, সুতরাং টেস্ট ক্রিকেটটা খুব সিরিয়াসলি বাংলাদেশের ক্রিকেটাররা নেবে এবং ভালো রেজাল্ট করার চেষ্টা তো তারা করবেই 2 টেস্টে। প্রত্যাশা অনেক দূর যেতে হবে। ধন্যবাদ ফাহিম আমাদের সাথে যুক্ত হবার জন্য, এবং ক্রিকেট নিয়ে আলোচনাও লম্বা আলোচনা, ক্রিকেট খেলার মতোই। তারপরও এখন এই আলোচনা থামিয়ে একটা বিরতি নিতে হচ্ছে, পরের খবর আলোচনা নিয়ে ফিরবো বিরতির পর। বাংলাদেশ সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে 4 উইকেটে ইংল্যান্ডের কাছে পরাজিত বাঘের দল। তাজিয়া মিছিল আর শোকের মাতম, পবিত্র আশুরা পালন করেছে শিয়া সম্প্রদায়। সারা দেশে 22 দিন ইলিশ ধরা বন্ধ, জেলেদের সহায়তা পেলে রেকর্ড উৎপাদনের আশাবাদ। ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে এগুলো অপসারণ করা হয়। এই বেহুন্দি জালটা যদি আমরা ডেস্ট্রয় করতে পারি তাহলে শুধু ইলিশ রক্ষা পাবেন না, উপজাতীয় অনেক প্রজাতির মাছ রক্ষা পাবেন। মিয়ানমার সীমান্তের রাখাইন রাজ্যে অস্ত্রধারীদের হামলা, গোলাগুলি, 4 সেনা সহ নিহত 12 জন।
22 দিন ইলিশ ধরা নিষিদ্ধের সাফল্য পুরোটাই নির্ভর করছে সাধারণ মানুষের সচেতনতার উপর। এমনকি আপনি নিজেও ক্রেতা হিসেবে এই 22 দিন যদি কোনো ইলিশ মাছ না কিনেন তবে এই পুরো প্রক্রিয়াটার সাফল্যে আপনার অবদান থাকবে, এবং এই সময় ইলিশ কেনাকেও একটি অপরাধ হিসেবে বিবেচনা করছে প্রশাসন। এই খবর নিয়ে আমরা কথা বলবো, তবে তার আগে যেতে চাই ঠাকুরগাঁয়ে একই বাড়িতে 5 জন আগুনে পুড়ে মারা যাওয়ার ঘটনায় নানান দিক বেরিয়ে আসতে শুরু করেছে। খরেশ চন্দ্র দিনাজপুরের ট্রাফিক ডিভিশনের পুলিশ কনস্টেবল, তার স্ত্রী, ছেলে, মেয়ে এবং স্ত্রীর বোন সহ দুর্গাপূজায় গ্রামের বাড়িতে গিয়ে বাড়িতে ঘুমন্ত অবস্থায় আগুন লেগে মারা গিয়েছেন আগুনে পুড়ে। এবং প্রতিবেশীরা যখন সেই বাড়ি থেকে তাদের উদ্ধারের চেষ্টা করছিল তখন তারা বাইরে থেকে গেটটি তালা বন্ধ করা অবস্থায় পায়, ফলে তালা ভেঙে বের করতে যে সময় লেগে যায় তাতে করে 5 জনই, ওই বাড়িতে থাকা 5 জনই মারা যান। এই খবর নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ঠাকুরগাঁয়ের 71-এর প্রতিনিধি সহকর্মী আবু তোরাব মানিক টেলিফোনে, এবং আমাদের সাথে আগে থেকেই যুক্ত আছেন ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত এবং বাংলা ভিশনের সিনিয়র নিউজ এডিটর মাসুদ কামাল। আমরা সেই আলোচনায় যাওয়ার আগে আবু তোরাব মানিকের কাছ থেকে সবশেষে এই খবরের অগ্রগতি জানতে চাইব। আবু তোরাব, আমরা গণমাধ্যম সূত্রে জানতে পারলাম ফায়ার ব্রিগেড এবং সংশ্লিষ্ট যে বিদ্যুৎ কর্মকর্তারা আছেন তাদের মতামত, এবং ফায়ার ব্রিগেডের কর্মীরা বলছেন যে বাইরে থেকে তালা লাগানো ছিল এবং দেয়াল ভেঙে তাদের ভেতরে যেতে হয়েছে। আপনার কাছে কি তথ্য আছে? জি ফারজানা, আপনি ঠিকই বলেছেন। বাইরের গেটটিতে তালা বন্ধ ছিল, গেটটি কোদাল দিয়ে কুপিয়ে ভেঙে এটি ভিতরে ঢোকার চেষ্টা করেছে প্রতিবেশীরা। এবং আমরা আরেকটি জিনিস জানি, সেটি হচ্ছে যেই কক্ষে তারা ঘুমিয়েছিলেন এই বাড়িটিতে, সেখানে 4টি কক্ষ আছে। 4টি কক্ষের 3টিতে বাইরে তালা আটকানো ছিল, একটিতে তালা খোলা ছিল। স্থানীয় লোকজন বলছেন যে একটি কক্ষে ওনারা সবগুলো কক্ষে তালা আটকে অনেক রাত পর্যন্ত বাইরে ছিলেন পুজোর কাজে। এরপরে একটা দেড়টার দিকে তারা বাসায় ফিরে একটি কক্ষের তালা খুলে ভেতরে ঢোকেন। কিন্তু অনেকেই এই মতামত দিচ্ছেন যে বাড়িতে কেউ সবগুলো কক্ষে তালা আটকান না, ভেতর থেকে সবগুলো কক্ষে, যেহেতু এক কক্ষ থেকে অন্য কক্ষ ভেতর দিয়ে যাওয়া যায়, সেই কারণে ভেতর দিয়ে বন্ধ করে দেওয়া হয়। বেশিরভাগ মানুষই এইটা করেন যে ভেতর দিয়ে বন্ধ করে দিয়ে একটি কক্ষ দিয়ে বের হয়ে সেইখানে তালা আটকা দিয়ে বের হওয়া যায়। কিন্তু ঘটনাটি আমরা যেভাবে অবলোকন করেছি, সেখানে সামনের কক্ষটিতে মোটরসাইকেল ছিল, সেখানে মোটরসাইকেল পুড়ে যায়, সেই দিকে দিয়ে তারা বের হতে পারে না, সেই কারণে ভেতরের রুমগুলোতে তারা ছিল। কিন্তু ভেতরের রুমগুলোতে যেহেতু বাইরে তালা আটকানো ছিল, সেই কারণে তারা ভেতরের রুমগুলো থেকে বের হতে পারেনি। এই ব্যাপারে আমি কথা বলেছি পুলিশের তদন্ত কমিটির যিনি দায়িত্বে আছেন, অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমদ। তিনি আজকে কিছুক্ষণ আগে আমাকে বলেছেন যে তিনি গতকাল সারাদিন এটি পর্যবেক্ষণ করেছেন, আজকে পর্যবেক্ষণ করেছেন এবং করছেন। শুধুমাত্র পুলিশ সদস্যের কারণে না, এটি আসলে কোনো নাশকতা কিনা এটি তারা খতিয়ে দেখবার চেষ্টা করছেন। প্রকৃতপক্ষে আবু তোরাব, এই যে ঘটনাস্থল পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের জনগাঁও গ্রাম, এটি জেলা শহর থেকে আসলে কত দূরে? আপনাদের সাংবাদিকদের সশরীরে সেখানে যাবার সুযোগ হয়েছে কিনা, এবং ওই এলাকায় হিন্দু পরিবার খরেশচন্দ্র তার সাথে কারোর কোনো ধরনের কোনো বিরোধ ছিল কিনা সেটি জানবার চেষ্টা করেছেন কিনা? এটি এখন পর্যন্ত জমি সংক্রান্ত অথবা অন্য কোনো বিষয়ে বিরোধের কোনো খবর আমরা পাইনি। তবে যেটুক আমরা পেয়েছি, শুধুমাত্র তার একজন সৎ ভাই আছে, ছোট ভাই, তার নাম তরেশ চন্দ্র, আর তার নিজের একজন ভাই আছে একই মায়ের, তার নাম হীরা।
লালচন্দ্র। তো তিনি হচ্ছেন খয়েশচন্দ্রের বড়, আর একজন শুধুমাত্র সৎ ভাই আছে। পুলিশ আমাকে সেটিও জানিয়েছেন যে সেই বিষয়টিও আমরা তদন্ত করবার চেষ্টা করছি, ভেতরে যাবার চেষ্টা করছি। এছাড়া অন্য কোনো বিষয় যদি থাকে সেগুলো বিষয় নিয়েও আমরা খতিয়ে দেখবার চেষ্টা করছি যে আসলে এই ঘটনা কিনা। আর বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে আগুন লাগলো কিনা এই বিষয়ে আজকে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি আরইবির তদন্ত টিম আসে। আরইবির পরিচালক প্রশাসন মতিউর রহমান তিনি এবং তার সঙ্গে রংপুরের নির্বাহী প্রকৌশলী আহমদ মাসুদ আলম ঘটনাস্থলে আজকে সারাদিন ছিলেন। আমি মাসুদ আলমের সঙ্গে কথা বলেছি। তার বক্তব্য অনুযায়ী যতটুকু বুঝতে পেরেছি তিনি বলছেন যে এটি ঘরের ভিতরে শর্ট সার্কিট হতে পারে, বাইরের তার ছিঁড়ার কারণে যে ঘটনা সেটি নয়। এবং আব্দুর রহমান, আমি আশা করব, আমরা সকলে আশা করব এই বিষয়ে আরো প্রতিবেদন আপনার কাছে। ওনার কাছে একটা প্রশ্ন একটু জানার ছিল, মাসুদ কামালের প্রশ্ন। হ্যাঁ, আমি জানতে চাচ্ছিলাম, সেটা হলো যে উনি একটা কথা বললেন যে তালা মারা ছিল বাইরের দরজায়, আবার বললেন যে ঘরের মধ্যে 4টা কক্ষ ছিল, তার মধ্যে 3টাতে তালা মারা ছিল। তো আমার একটা জানার ব্যাপার ছিল যে লাশগুলো তো মানে আপনার পোড়ার পর পাওয়া গেছে, লাশগুলো কি আলাদা আলাদা কক্ষে ছিল নাকি একই কক্ষে ছিল? আবু তোরাব, এই প্রশ্নের উত্তর আপনার জানা আছে কিনা? লাশগুলো দুটো কক্ষে ছিল। দুটো কক্ষে ছিল। এবং ওই বাড়িতে কি 5 জনই ছিলেন নাকি অন্য কোনো সদস্য? 5 জনই ছিল, শুধুমাত্র 5 জনে 2 জনকে লাশ অবস্থা পাওয়া গেছে, 3 জনকে আহত অবস্থা পাওয়া গেছে। পেছন দিক থেকে আশপাশের লোকজন পেছন দিকে জানালার নিচে কিছুটা দেওয়ালের জায়গা ভেঙে যেভাবে শীত কাটা হয় ঠিক শীত কাটে মানুষজন ভেতরে ঢুকে তাদেরকে আহতদেরকে বের করে নিয়ে আসে। এই বিষয়ে নিশ্চয়ই আবু তোরাব মামলা হয়েছে নাকি? জি জি, এই ব্যাপারে মামলা হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে এর পরেই যুক্ত করে নিচ্ছি আমরা খন্দকার গোলাম ফারুক, রংপুর রেঞ্জের ডিআইজি, এবং তিনি নিশ্চয়ই আরো অগ্রগতির খবর আমাদের জানাতে পারবেন। খন্দকার গোলাম ফারুক, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। অনেক ধন্যবাদ এবং স্বাগত আমাদের এই আলোচনায়। আমরা অনেকগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করবার চেষ্টা করছি, বুঝবার চেষ্টা করছি যে কেমন করে একটা বাড়িতে 5 জন মানুষ ভেতরে থাকা অবস্থায় বাইরে থেকে তালাবন্ধ অবস্থায় আগুনে পুড়ে মারা গেলেন। আসলেই কি বাইরে থেকে তালাবন্ধ ছিল? আপনাদের তদন্তে কি ধরনের অগ্রগতির খবর মিলেছে? আপনার অবগতির জন্য বলছি যে আমি এই বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য বের করার জন্য 2টা তদন্ত কমিটি করে দিয়েছি। একটা পুলিশকে দিয়ে তদন্ত কমিটি করে দিয়েছি যে আগুন লাগার সম্ভাব্য সব ধরনের কারণ অনুসন্ধান করার জন্য, আর একটা ফায়ার ব্রিগেড এবং বিদ্যুতের লোকজন দিয়ে এবং প্রশাসনের লোকজন তদন্ত কমিটি করে দিয়েছি যে আগুনটা কিভাবে লাগলো সেই কারণটা বের করার জন্য। যে 2টা তদন্ত কমিটি তাদের তদন্ত চালিয়ে যাচ্ছে, এখনো তদন্ত শেষ হয় নাই। এই তদন্ত শেষে জানা যাবে আগুন লাগার কারণ এবং তাদের মৃত্যু হওয়ার কারণ। আর যে কথাটা বললেন যে রুমটা বাইরে থেকে তালা দেওয়া ছিল, তো প্রাথমিক অনুসন্ধানে যেটা জানা গেছে যে রুমটা বাইরে থেকে তালা দেওয়া ছিল না। তাদের যে 4টা রুম, 3টা রুম তারা তালা দিয়ে রাখে, আর মূল বেডরুমটা দরজাটা তারা ভিতর থেকে আটকানো ছিল, বাইরে খোলা ছিল। এবং এইটা আমাদের প্রথমে সন্দেহের কারণে আমরা এই রুমটা চেক করে দেখেছি। এই রুমটা সকালে তার বাবা এসে এই রুমটা খোলা পেয়েছে এবং অন্যান্য যারা ছিল বেডরুমের দরজাটা বাইরে থেকে খোলাই ছিল। এটা পরবর্তীতে ভিতরে মালামাল যাতে লুটপাট না হয় এজন্য তার বাবা, মানে যে মারা গেছে পরেশ, তার বাবা বাইরে থেকে পরে দরজাটা বন্ধ করছে। এটা তার বাবারই সাক্ষ্য। তবে এই মূল বেডরুমের দরজা বাইরে থেকে বন্ধ ছিল না। বাকি যে 3টা রুম, এই 3টা রুম যেহেতু তারা ব্যবহার করে না, ওই 3টা রুম তারা তালা দিয়ে রাখতো, কিন্তু ভিতর দিয়ে যাতায়াতের তাদের একটা যোগাযোগের ব্যবস্থা ছিল। আর বাইরের যে গেটটি সেটি কি তালা দেওয়া ছিল বাইরে থেকে? বাইরের গেটটি তালা দেওয়া ছিল, যারা মূল বাইরের গেটটি তালা দেওয়া ছিল। তারা একটা 12টা 12:30 পর্যন্ত পূজা দেখে বাইরের যে বাউন্ডারি ওয়ালের যে গেটটা এবং বারান্দার গেট, এটা তারা তালা দিয়ে দরজা ভিতর থেকে লক করে তারপরে তারা ঘুমিয়েছিল।
বাইরে থেকে তালা দেওয়ার আসলে কি কারণ বলে অনুমান করছেন? বাইরে থেকে তালা, এটা সিকিউরিটি ব্যাপার, যেহেতু ওয়াল আছে, চোর ডাকাত বা অন্য কোনো কিছু যাতে ঢুকতে না পারে, এই জন্য বারান্দা তালা দিয়ে রাখে, যে দরজা তো খোলাই থাকে, দরজা খোলা থাকে, আর বাইরে তালা দিয়ে রাখে, সেই চাবি তার কাছেই ছিল। কিন্তু তালাটি বাইরে থেকে দেওয়া, ভেতর থেকে নয়, এটি কেন? বাইরে থেকে বলতে কি, আপনি জিনিসটা বুঝতে পারেন নাই, একটু বুঝিয়ে বলবেন কেন? আপনাকে জিনিসটা বুঝতে পারি নাই। আপনার দরজার যখন আপনি গেটে তালা দিবেন, তখন তো আপনি ভিতর থেকেই তালা দিবেন, বাইরে থেকে তো তালা দিবেন না। ভিতর থেকেই তালা দেওয়া, বাইরের গেটের তালাটা দেওয়া, তালাটা ভিতর থেকে দেওয়া, নট বাইরে থেকে দেওয়া। তালাটি ভেতর থেকে দেওয়া, তার মানে তারা নিজেরা সেই তালা দিয়েছে বলে আপনাদের অনুমান। এ বিষয়ে গোলাম ফারুক, যে মামলা হয়েছে, কাউকে আসামি করা হয়েছে কিনা? না, এইখানে আমরা কাউকে আসামি করি নাই, আমরা এটা তদন্ত করছি। কে বাদী মামলা, পুলিশ বা পরিবারের সদস্য? আচ্ছা, এইভাবে করছে। আমরা ইউটি মামলা রেকর্ড করেছি, লাস্ট গুলো সুরতাল রিপোর্ট করেছি, পোস্টমর্টেম করেছি। আমরা তদন্ত করে, আমরা পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পরে এবং আমাদের এই দুটা তদন্ত কমিটি রিপোর্ট পাওয়ার পরে যদি আমরা মনে করি যে এটা একটা নিছক দুর্ঘটনা, আমরা যদি মনে করি এটা একটা নিছক দুর্ঘটনা, তাহলে আমরা এটা ইউটি মামলার উপরে নিষ্পত্তি করব। আর যদি মনে করি যে এটা আমাদের একটা সাবোটেজ হয়েছে, বাইরে কোনো দুর্ঘটনা, বাইরে থেকে কোনো কিছু ঘটানো হয়েছে, তখন আমরা এটা একটা নিয়মিত মামলা রুজু করে সেই হিসাবে আমরা রেগুলার মামলা তদন্ত করব। খন্দকার গোলাম ফারুক, bdnews24.com নামে একটি সংবাদ সংস্থা দাবি করছে যে বাইরে থেকে তালা বন্ধ ছিল, তারা উদ্ধৃত করেছে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের। তারা পরিষ্কার লিখেছে, অগ্নিকাণ্ডের সময় বাইরে থেকে তালা দেওয়া ছিল এবং জেলা ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক মোহাম্মদ আনিসুর রহমান তাদের এই তথ্য জানিয়েছেন। আপনার এই খবরটা ব্যাপারে আমি জেলা পুলিশকে জিজ্ঞাসা করেছিলাম, তারা বলছে যে bd24.com এটা ভুল তথ্য বা ভুল নিউজ তারা ছাপাইছে, এটা সত্যতা নাই। এটা পুলিশের, জেলা পুলিশ থেকে আমাকে এইরকম জানানো হয়েছে যে তাদের যে খবরটা পরিবেশন করছে এই খবরটা সঠিক নয়। খন্দকার গোলাম ফারুক, আপনি থাকুন আমাদের সাথে এই আলোচনায়, আর যদি আর দুই একটি তথ্য আমাদের পরিষ্কার হওয়ার সুযোগ থাকে। শ্যামল দত্ত, কি মনে হচ্ছে, অনুমান করা ছাড়া এই আলোচনা আগানো কঠিন আমাদের জন্য? এই জায়গাতে আমার মনে হচ্ছে কোথাও একটা জিনিস একটা আছে এখানে, এর পেছনে একটা রহস্য আছে। বিশেষ করে এই যে বাইরে থেকে তালা দেওয়া, তারা তো গেটের ছবি দিল যে তালা ভাঙার চেষ্টা করেছে। আপনি গেটের ছবি দেখলে দেখবেন যে সেখানে অনেক আঘাত করা হয়েছে, এখানে বাইরে থেকে কেউ তালা মেরে দিল কিনা, আর একটি পরিবারের শর্ট সার্কিট থেকে একেবারে 5 জন লোক মরে যাবে রুমের, এটার কোনো এর পিছনে কোনো অন্তর্ঘাত থাকবে না। আমার মনে হয় এর পিছনে পুলিশ যদি ভালোভাবে অনুসন্ধান করে দেখে, আমরা আশা করবো অনুসন্ধান করবে। দুটি তদন্ত কমিটি। এখানে কিন্তু আমার কাছে কিন্তু আরেকটা জিনিস একটু ক্লিয়ার হলো না। আমি যে জিনিসটাকে জিজ্ঞাসা করেছিলাম যে, এবং ডিআই সাহেব উনিও বললেন যে বেডরুমটাতে তালা দেওয়া ছিল না, বাকিগুলোতে তালা দেওয়া ছিল। আবার আপনার প্রতিনিধি বলছেন যে লাশগুলো পাওয়া গেছে দুটি কক্ষে। তাহলে অপর একটি কক্ষ, যে কক্ষে লাশ পাওয়া গেছে বেডরুমটা বাদ দিয়ে, সেই রুমে বাইরে থেকে তালা দেওয়া ছিল। তাহলে ভেতরে লোকগুলিকে ঘুমাতে দিয়ে বাইরে তালা মেরেছে, এটা কেন? ভেতরে যাতায়াতের ব্যবস্থা আছে, এক রুম থেকে আরেক রুমে ভেতর দিয়ে যাতায়াতের ব্যবস্থা। তেমনটি হয় যখন আগুন ধরে গেল, মরার জন্য তারা ওই ঘরে গেল, এটা একটু কেমন যেন আমার কাছে মনে হচ্ছে। খন্দকার গোলাম ফারুক, এই বিষয়ে কোনো বক্তব্য আপনার? না, আমি একটু ফারুক ভাইয়ের কাছে জানতে চাই। ফারুক ভাই, আপনি তো জিনিসটা নিশ্চয়ই তদন্ত করে দেখবেন, আপনাদের কি মনে হয় যে এটা কি নিছকই একটা দুর্ঘটনা, না এর পেছনে কোনো অন্তর্ঘাতমূলক কোনো অন্যরকম তৎপরতা আছে? ডিআইজি মহোদয়, আমরা দুই বিষয়ে তদন্ত করছি। যেহেতু আমাদের পুলিশের সদস্য এবং পুলিশের সদস্য তার 4 জন সদস্য সহ 5 জন লোক মারা গেছে, আমরা এটা শুধু নিছক দুর্ঘটনা বলে চালিয়ে দিব, আমরা অন্য বিষয়ে তদন্ত করব না, সেটা হতে পারে না। আমরা এখানে
মানে পুঙ্খানুপুঙ্খ ভাবে প্রত্যেকটা বিষয় তদন্ত করে দেখবো, যেহেতু আমাদের সদস্য মারা গেছে, আমরা আমাদের তদন্তে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্তটা করব যে বিষয়টা কি। আর দ্বিতীয় যে বিষয়টা আমরা যতটুকু জানতে পারলাম যে যখন বেডরুমে আগুন লেগে আগুনের তীব্রতা বেড়ে যায়, তখন পাশের রুমের যে ভিতরে যে দরজা, এই দরজা দিয়ে পাশের রুমে যে তারা ডাইনিং টেবিলের নিচে আশ্রয় নিয়েছিল, এরকম একটা তথ্য পাওয়া যায়। এবং ওই রুমটা যেহেতু বাইরে থেকে তালা দেওয়া ছিল, যার ফলে উদ্ধারকারীরা এসে ওই ওয়াল ভেঙে তাদেরকে ওই রুম থেকে বের করে। এইটা আমাদের প্রাথমিক তথ্য, এটা জানা গেছে। এইটা ভিতরের রুমের দরজা দিয়ে তারা ওই রুমের আগুনের তীব্রতাটা কম ছিল বলে পাশের রুমে তারা আশ্রয় নিয়েছিল। তা আমি আমাদের পুলিশের তরফ থেকে এটা যতটুকু সম্ভব আমাদের তদন্তে যতটুকু গভীর করা সম্ভব আমরা চেষ্টা করব, যার পিছনে অন্য কোনো স্যাবোটেজ আছে কিনা, অন্য কোনো শত্রুতা আছে কিনা, বা নিছক দুর্ঘটনা কিনা, যত বিষয়গুলো আছে সবগুলো বিষয় মাথা রেখে আমরা এটা তদন্ত করে যাচ্ছি। আমরা চেষ্টা করব। আমরা আশা করি এবং আমরা আস্থা রাখতে চাই যে নিজেদের সদস্য বলে হয়তো আন্তরিকতা আপনাদের অনেক বেশি, কিন্তু যে কোনো ঘটনায় আপনারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করবেন। আরো একটি বিষয় জানতে চাই, ওই এলাকায় হিন্দু মুসলমান সাম্প্রদায়িক সম্প্রীতির অবস্থা কেমন? কোনো ধরনের অসাম্প্রদায়িক চেতনার দৌরাত্ম্য আছে কিনা ওই এলাকায়? না, ওই এলাকায় অসাম্প্রদায়িকতার কোনো প্রকার চিহ্ন আমরা পাইনি। এবং তারপরে ওই বাড়িটার পাশে তার বাবার বাড়ি, তার ভাইদের বাড়ি এবং ওর চারদিকটা তাদের আত্মীয় স্বজনের বাড়ি। আর ওইখানে হিন্দু মুসলমানের মধ্যে অসাম্প্রদায়িকতার কোনো প্রকার লক্ষণ বা কোনো প্রকার কানাঘুষা বা কোনো প্রকার আমরা। অনেক ধন্যবাদ খন্দকার গোলাম ফারুক, অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়ে এই আলোচনা পরিষ্কার করার জন্য। মাসুদ কামাল, আর কোনো ধারণা মিলতে পারলো নাকি একেবারেই আমাদের আসলে অপেক্ষা করতে হবে? একটা জিনিস কি, এই ঘটনাটা কিন্তু গতকালকের, আজকে 24 ঘন্টার বেশি হয়ে গেছে। তো 24 ঘন্টার পরেও ফারুক সাহেব অবশ্যই ওই এলাকার সবচেয়ে দায়িত্ববান পুলিশ কর্মকর্তা, উনি কিন্তু এখনো ব্যাপারটা সম্পর্কে উনি খুবই প্রাথমিক তথ্যের উপর ভিত্তি করে কিন্তু কথা বললেন। তো আমার কাছে মনে হয়েছে যে মানে আসলে খুবই প্রত্যন্ত অঞ্চল বলেই কিনা নাকি নিচে কনস্টেবল বলে কিনা যায় না, আমার এটাকে আরো একটু গুরুত্ব দেওয়া মনে হয় দরকার ছিল। এখানে আসলে ঘটনাটা কিন্তু অনেক বড়। আমার মনে হয় কি, গতকাল তো বিজয়া দশমী গেছে, পুরো পুলিশ প্রশাসনকে ব্যস্ত থাকতে হয়েছে এই নিরাপত্তায়। একটা বড় ইভেন্ট এটা, এবং এই ইভেন্টটি যে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে শেষ পর্যন্ত, এটি অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কৃতিত্ব পাওয়ার দাবিদার। পাশাপাশি আজকে ছিল আবার আশুরা, আরো একটি টেন্স সিচুয়েশন, তার মধ্যে এটিও শান্তিপূর্ণ হয়ে গেছে হলো। কিন্তু তারপরে আমরা আশা করবো যেহেতু পুলিশের একজন সদস্য এটি, তারপর এরকম একটি বাড়ির ভিতরে একটা পুরো পরিবার আগুনে পুড়ে যাওয়া অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা। এবং এক্ষেত্রে যা যা অপশন থাকতে পারে সবগুলোই বিবেচনা করা হবে, হয়তো কালকে থেকেই শুরু হবে, সেটি যাতে সঠিকভাবে হয়। কেন গেটের, আমরা দেখতে পাচ্ছি যে ছবিটা বিডি নিউজ ছেপেছে, সেটি একটা গেটের ছবি, সেটা বাইরে থেকে টানা ইয়েটা, এবং সেখানে অনেক ভাঙার চেষ্টা করা হয়েছে। তার মানে এদিক থেকে একটা তালা মারা ছিল বাইরে থেকে, গেটের বাইরে। এটা কেন হলো? হতে পারে যে পরিবারের আরো সদস্যরা কেউ কি বাইরে ছিল কিনা, যারা পুজো টুজো দেখছে। পরশুদিন নবমী, অনেক রাত পর্যন্ত মানুষ উৎসাহ উদ্দীপনার সঙ্গে পুজো পালন করেছে, কেউ আসবে ভিতরে সেটির জন্য বাইরে তালা দিয়ে রেখেছে কিনা, বা এই পুরো ব্যাপারটা একটা রহস্য অনুসন্ধানের দাবি রাখে। বিরতির পর ফিরছি, থাকুন একাত্তর চ্যানেলে। শ্যামল দত্ত, মাসুদ কামাল আছেন আমাদের সাথে, আছেন আপনারাও, আর আছে ওয়েব পোর্টালগুলো। মহরমের ছুটির কারণে পত্রিকাগুলো কাগজে বেরোবে না, কিন্তু অনলাইন আছে দাপটের সাথে। bdnews24.com। জয়রথ থামলো বাংলাদেশের, যথারীতি ক্রিকেটের খবরে এই মুহূর্তে ধারণা করি সকলেরই প্রধান শিরোনাম। একীভূত হয়ে পুঁজিবাজারে আসবে রবি। সম্মেলনে কাউন্সিলর হচ্ছেন শেখ রেহানা ও পুতুলো, সজীবদের জয়, রেদওয়ান ববি এবং তারপর শেখ রেহানা পুতুলো। বিভিন্ন অংশ থেকে তারা আসছে কাউন্সিলে, কাউন্সিলর হতে যাচ্ছেন এবং তাদের মতামত আনুষ্ঠানিকভাবে জানাবেন তারা। ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়া বিপদের জাতিসংঘ কর্মকর্তা, চুরি করে এখন আদালত
আদালতে দাঁড়াতে ভয় শেখ হাসিনা, বলেছেন খালেদা জিয়ার উদ্দেশ্যে জিয়া অরফানেজ দুর্নীতি মামলার প্রসঙ্গে শেখ হাসিনার এই মন্তব্য। মালয়েশিয়ায় ঢোকার চেষ্টা, 20 বাংলাদেশি আটক। টাঙ্গাইলে জঙ্গি আস্তানায় নিহত একজন মুক্তিযোদ্ধার ছেলে। সুযোগ থাকলে কথা বলতে চাই এই সকল খবর নিয়েও। এবং আরো একটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম দেখতে পাচ্ছি, ইমামবাড়ায় হামলা, অভিযোগপত্রের অনুমোদন মেলেনি আড়াই মাসেও। এই অভিযোগপত্র রোজার ঈদের আগেই জমা দিয়েছিলেন তদন্তকারী কর্মকর্তা। সাধারণত এই জাতীয় মামলার ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে পরে আদালতে অভিযোগপত্রটি জমা দিতে হয় এবং সেই প্রক্রিয়ায় এখনো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি মেলেনি। খরেশের বাড়ি যখন জ্বলছে, ফটকের বাইরে ছিল তালা। ঠিক এই খবর নিয়ে বিরতির আগে কথা বলছিলাম আমরা ৭১ জার্নালে। সমকাল অনলাইন হলো না ৭ম সিরিজ জয়। ঠিক যেমনটা ফাহিম রহমান বলছিলেন যে টানা 6টি সিরিজ জয়ের পর এই ৭ম সিরিজে এসে বাংলাদেশের জন্য একটি ধাক্কা। যদিও ভালো খেলেছে বাংলাদেশ, অভিনন্দন সেজন্য, নিঃসন্দেহে তাদের পাওনা। প্রথম মিশনেই সফল ইংল্যান্ডের ভবিষ্যৎ কান্ডারিরা। এই হিসাব নিকাশের আমরা শুনেছি ফাহিমের কাছ থেকে যে খেলোয়াড়দের নিয়ে জুয়া খেলেছে এবং সেই চ্যালেঞ্জ তাদের সফলতা এনেছে। সাকিবের পাশে আশরাফি। সিরিজ সেরা স্টোকস, সর্বোচ্চ রান ইমরুলের। খালেদার বিরুদ্ধে কোনো মামলায় মিথ্যা নয় বলেছেন শেখ হাসিনা। পবিত্র আশুরা পালিত সোনালী ব্যাংক ইউকে শাখাকে জরিমানা করা হয়েছে। বাংলাদেশে জঙ্গিবাদের কোনো স্থান নেই বলেছেন আইজিপি। জঙ্গিবাদ নিয়ে নিয়মিতই আলোচনা আমাদের। সিরিজ জেতা হলো না বাংলাদেশের। পরীক্ষামূলক খোলা হয়েছিল নার্গিসের লাইফ সাপোর্ট। আশাবাদী চিকিৎসকেরা, গোটা দেশ অসম্ভব আশাবাদ নিয়ে তাকিয়ে আছে নার্গিসের দিকে এবং তার সুস্থতার জন্য প্রার্থনা চলছে অবিরত। এবং একই সাথে বদরুলের বিচার খুব শিগগিরই দেখতে চায় দেশের মানুষ। কাশ্মীরের সেই ভবনের অভ্যন্তরে নিরাপত্তা বাহিনীর চিরুনি অভিযান। প্রাথমিক সমাপনীর দিনে ফেসবুক বন্ধের সিদ্ধান্ত হয়নি। কোচিং করতে এসে জঙ্গি হয়ে ওঠে সাইফুল। বাটলারের উইকেটে নির্লিপ্ত বাংলাদেশ। ছুরি নিষিদ্ধ, তাই ব্লেড দিয়েই ক্ষত বিক্ষত বুক। পবিত্র আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায়ের এই উদযাপন। প্রথম আলো। 2 বছর পর সিরিজ হারল বাংলাদেশ। 277 রান কি জয়ের জন্য যথেষ্ট, প্রশ্ন তুলেছে। যুক্তরাজ্যে সোনালী ব্যাংকে 33 লাখ পাউন্ড জরিমানা। ভারত পাকিস্তানের চেয়ে যেখানে এগিয়ে বাংলাদেশ। ক্ষুধা ও দারিদ্র্য দূরীকরণে বাংলাদেশের এই অগ্রগতির খবর গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স প্রকাশিত হয়েছে, সেইখানে বাংলাদেশের এই সাফল্যের খবর আছে। এবং 90-এর বিএনপি কোথায়, বিশ্লেষণ আছে প্রথম আলোতে। নির্বাচিত হলে ট্রাম্প হবেন বিপজ্জনক বলেছেন জাতিসংঘের কর্মকর্তা। খালেদার বিরুদ্ধে কোনো মামলায় মিথ্যা নয় বলেছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী। বিবিসি বাংলা। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ হেরে গেল বাংলাদেশ। 50 বছর বয়সে মা হচ্ছেন সঙ্গীত শিল্পী জেনেট জ্যাকসন। বাংলাদেশের বাজার কেন চীনা পণ্যের দখলে, বিবিসির অনুসন্ধান। এবং এই খবর ধরেই ফিরতে চাই আমাদের এই আলোচনায় এবং কথা বলছিলাম আমরা ইলিশের মৌসুম প্রসঙ্গে এবং সরকারের তরফ থেকে, মৎস্য অধিদপ্তরের তরফ থেকে 22 দিনের একটি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ইলিশ ধরাকে কেন্দ্র করে। এবং ধরে ধরে কি ধরনের দায়িত্ব পালন করলে পরে দেশের মানুষ নিজেরা এই দায়িত্ব পালনের অংশ হলে পরে এই সুফল, ইলিশ উৎপাদনের সুফল পেতে পারেন, সেই রকম করণীয় সম্পর্কে বিজ্ঞপ্তি আকারে তথ্য ছড়ানো হচ্ছে। কোনো ক্রেতা ইলিশ সংরক্ষণ করতে পারবেন না। খাবার হোটেলগুলোতে ইলিশের তরকারি মাছ বিক্রি করা যাবে না। ইলিশ কিনলে তা আইনের চোখে অপরাধ বলে গণ্য হবে। ক্রেতা সরকারের এই নিষেধাজ্ঞা অমান্য করলে সর্বোচ্চ 6 মাসের জেল, 1 লাখ টাকা জরিমানা করা হবে। শ্যামল দত্ত, ইলিশ তো ঘরে ফিরতে শুরু করেছে এবং ইলিশের এই সাফল্য একটি ধারাবাহিকতার ফলেই মিলতে শুরু করেছে। এখানে আমার মনে হয় আরেকটু বাস্তবসম্মত, একটা হোটেলে যদি একটা ইলিশ মাছ বিক্রি করে তাকে আপনি ধরে ফেলবেন, এটা একটু মানে খুব একটা আধুনিক চিন্তা হলো না আর কি। কারণ আমার কাছে তো জমানো ইলিশ থাকতেই পারে, রেস্টুরেন্টের ফ্রিজে ইলিশ থাকতেই পারে, এটা একেবারে রান্না করে খেতেও পারবে না কেউ। তাহলে তো বাড়িতে বাড়িতে প্রচুর ইলিশ করার ধরা আছে, যারা ফ্রিজ আছে তারাও কি বাসা বাসায় খেতে পারবে না, মজুত করা যাবে না বলা হচ্ছে। কিন্তু মজুত করতে হলে আপনাকে মেইন সোর্সটা বন্ধ করতে হবে। এখন মাছ ধরাটা বন্ধ হলে সবই বন্ধ। এখন মাছ ধরাটা বন্ধকে আপনাকে এফিশিয়েন্টলি করতে হবে। আপনি
এই যে 22টা দিন এই জেলেরা যে মাছ ধরবে না, তাদের জন্য আপনি কি ব্যবস্থা 20 কেজি করছেন? করে চাল 20 কেজি চাল বরাদ্দ কি দেওয়া হয়েছে। এটা কি এনাফ? ডু ইউ থিঙ্ক একটা জেলে পরিবার তার শুধু এই 22 দিনে 20 কেজি চালটাই তার একমাত্র উপার্জনের বিষয়? তার আরো জিনিসপত্র লাগে না? তার তো আরো অন্যান্য জিনিসপত্র, সেগুলো ব্যবস্থা কে করবে? কিন্তু আবার আমাদের তো ইলিশও লাগে। ইলিশ লাগে, আমি বলছি যে বন্ধ করেন, সেটাতে কোনো আপত্তি নেই, কিন্তু প্রপার কম্পেনসেশনটা নিশ্চিত করেন। They should get more ration. আমাদের সাথে চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুস সবুর মন্ডল আছেন। আব্দুস সবুর মন্ডল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। স্কাইপের মাধ্যমে আমরা আব্দুস সবুর মন্ডলকে স্বাগত। আব্দুস সবুর মন্ডল, ইলিশ বাড়িতে রান্না হলে পরেই তাকে কি পুলিশে ধরে নিয়ে যাবে, এইরকম কঠোরতা? ধন্যবাদ আপনাকে। সরকার এবার 12 অক্টোবর থেকে 2রা নভেম্বর পর্যন্ত ইলিশ মাছ ধরা, এইগুলোর বিষয়ে যারা এর সঙ্গে জড়িত থাকবে তাদেরকেই পুলিশ ধরে এবং আইনের আওতায় নিয়ে আসবে। বাড়িতে যদি কেউ তার ফ্রিজে রাখা ইলিশ মাছ খায় খেয়ে ফেলে, বাড়িতে যে পুলিশ ধরবে এমনটা সরকারের নির্দেশনা নেই। এই যে 22 দিনে 20 কেজি চাল, শ্যামল দত্ত প্রশ্ন তুলেছেন, জেলেদের জন্য এটি যথেষ্ট সহায়তামূলক কিনা? দেখুন, সরকার কিন্তু আগে এটাতে যারটা ইলিশ রক্ষার জন্য 20 কেজি করে চাল আগে দিচ্ছে। বর্তমান সরকার এটা চিন্তা করেই জেলেদের জন্য আগে গত বছরের আগের বছর 30 কেজি করে চাল দিয়েছে 4 মাসের জন্য। কিন্তু এবছর যখন যাত্রা মৌসুম ছিল, এপ্রিল মার্চ থেকে 4 মাসের জন্য সরকার কিন্তু 40 কেজি করে চাল দিয়েছে। বর্তমান মাছ, ইলিশ মাছের যে ব্যাপকতা, প্রাচুর্যতা, এটা অনুধাবন করেই সরকার চিন্তা করেছে যে জেলেদের আরো খাদ্য সহায়তা দেওয়া প্রয়োজন। এই লক্ষ্যেই সরকার কিন্তু এবার প্রথম এই 22 দিনের জন্য 20 কেজি করে চাল দিচ্ছে। সরকারের কিন্তু আরো বিবেচনায় আছে এই জেলেদেরকে খাদ্য সহায়তা বাড়ানো যায় কিনা এবং তাদেরকে আর্থিক সহায়তা দেওয়া যায় কিনা, এটা সরকারের কিন্তু বিবেচনা। জেলা প্রশাসক মহোদয় থাকুন। আমি একটু বলিনি, আমাদের এই ইলিশের ব্যবস্থাপনাটা আমার কাছে মনে হচ্ছে এখনো প্রপার না। তার কারণ এবার যে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়লো, এই প্রসঙ্গে আমরা পত্রিকায় কি দেখেছি, ইলিশ ফেলে দিচ্ছে। ওই যে ডেইলি স্টারের প্রথম পাতায় ছবি ছাপা হলো যে সীতাকুণ্ডে ইলিশ সংরক্ষণের অভাবে ফেলে দিচ্ছে। তো এটা যদি আমাদের ইলিশের ব্যবস্থাপনার অবস্থা হয়, আমরা কিন্তু এই ইলিশটাকে প্রপারলি সংরক্ষণ করে বিদেশে রপ্তানি করে একটু বহু আমরা করতে পারতাম, অনেক কিছু করতে পারতাম, আমরা টাকা পয়সা অর্জন করতে পারতাম। কিন্তু আমরা কি করলাম, আমরা কিন্তু দেখেছি ইলিশের সংরক্ষণের কোনো নাই, ব্যবস্থা নেই, কোথায় বরফ নাই, কোথাও রাখার জায়গা নাই। এই যে আমরা যে এত কষ্ট করে জেলেরা মাছ ধরবে না, আপনি প্রচুর ইলিশ পাবেন নভেম্বরে, রাখবেন কোথায়, যাবে কোথায়, এগুলো মাছগুলোর ব্যবস্থাপনা কি হবে? এটা অবশ্য ওনার দায়িত্ব না, এটা আমাদের ফিশারিজ ডিপার্টমেন্টের, মৎস্য অধিদপ্তরকে প্রপারলি এত দামি একটি মাছ যদি সীতাকুণ্ডের মতো ফেলে দিতে হয় সংরক্ষণের অভাবে, তাহলে এত কষ্ট করে জেলেরা কেন মাছ না ধরে থাকবে? তারপরে যেহেতু জেলা প্রশাসক মহোদয় আছেন আমাদের কাছে, জেলা প্রশাসককে যে এই যে আপনাদের যে এই অন্তর্বর্তীকালীন সময়ের জন্য যে আপনি খাদ্য সহায়তা করছেন, আচ্ছা আপনাদের কাছে কোনো হিসাব আছে যে আসলে কত জেলে আছে এবং কত সকল জেলেকে কি আপনি খাবার দিতে পারছেন? এটা একটা নিবন্ধন প্রক্রিয়ার মধ্যে দিয়ে বোধহয় না, এটা বোধহয় আমি যতটুকু জানি যে মানে যা জেলে আছেন তার ম্যাক্সিমাম ওনারা 70% কে খাবার দিচ্ছেন। এটা কি আপনি একটু আমাকে কাইন্ডলি বলবেন ফিগারটা? জেলা প্রশাসক, আমি চাঁদপুরের বিষয়টা উল্লেখ করতে পারি। আমি এখানে এসেছি গত বছর, প্রায় 1 বছর আমার কর্মকাল এখানে। যখন মা ইলিশ গতবার আমরা ব্যাপকভাবে রক্ষা করার প্রচেষ্টা চালিয়েছি জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা কিন্তু কাজ করেছি। সেই সময় আমরা কিন্তু স্ট্যাটিস্টিক নিয়েছিলাম। গত বছর কিন্তু সরকার 28,000 জেলেকে চাল দিয়েছে। আমরা জেলের প্রকৃত পরিসংখ্যান আমরা সংগ্রহ করেছি। আমরা দেখেছি যে এখানে জেলের মানে যাদের জাল আছে মারমারের নদীকে, এরকম 42,000 জেলে চাষ করে রয়েছে। সরকারের কাছে আমরা প্রস্তাব পাঠিয়েছি 41,010 জন জেলেকে গত যাত্রা মৌসুমে কিন্তু সরকার চাল দিয়েছে। এবার আমরা 36,561 জনের জন্য 20 কেজি হারে চাল আমরা দিয়েছি। সুতরাং আমাদের চাঁদপুরে কিন্তু স্ট্যাটিস্টিক্স আছে। সরকারের আমার জানা মতে 3,80,000 জেলেকে সরকার খাদ্য সহায়তা প্রদান করে থাকে।
অন্যান্য জেলাতে যদি সঠিক স্ট্যাটিস্টিকটা সংগ্রহ করা যায়, তা আমার ধারণা এটা 4 লাখ বা 4.25 লাখ হতে পারে গোটা দেশে। না, কিন্তু এই যে আপনি একজন জেলেকে দিচ্ছেন, তার তো একটি পরিবার আছে। তো একটি পরিবারের জন্য 30 কেজি 40 কেজি চাল 22 দিনে অন্তত জেলেদের জন্য নট এনাফ। তার তো আরো অন্যান্য খরচ আছে। সে তো এই মাছ বিক্রি করে আরো তেল কিনে, নুন কিনে, সবজি কিনে, আর অন্যান্য কিছু কিনে। কিন্তু শুধু চাল দিলেন আপনাকে, বাকিগুলোর ব্যবস্থা কি করবে? আর এরা এত এত গরিবেরা কিন্তু, কারণ এই ব্যবস্থার মধ্যে মহাজনী প্রথা আছে কিন্তু খুবই খুবই কঠোরভাবে, এবং তাদের মূল সমস্ত লাভ কিন্তু চলে যায় তাদের হাতে, আড়তদারদের হাতে। সেখানে প্রকৃত জেলেরা কিন্তু খুব বেশি মূল্য পায় না। তাদেরকে এখন আপনি যদি 22 দিন একেবারে নদী থেকে তুলে রাখেন, তারপর আপনি 40 কেজি চাল ধরিয়ে দিলেন, তার সংসারটার কি হবে? এখানে আরেকটা কথা, উনি ডিজি সাহেব যে কথাটা বললেন, দেখেন হিসাবটা কিন্তু খুব ক্লিয়ার। ওনাদের হিসাব অনুযায়ী 41,000 কয়েকশো জেলে আছেন, নিবন্ধিত জেলে। ওনারা খাদ্য সাহায্য দিতে পারছেন 24,661 জনকে। বাকিরা কি করবে? বাকি সংখ্যাটা কিন্তু একেবারে কম নয়। 24,000, হ্যাঁ 36, ওকে 36। তাহলে তারপরেও থাকলো কিন্তু আরো 6,000-এর মতো। আমার বক্তব্যটা কিন্তু তা নয়। আমার বক্তব্য হলো যে এই যে পদ্ধতিটা, আপনি জেলেকে কিন্তু এইভাবে কিছু খাদ্য দিয়ে দিয়ে কিন্তু কিছু করতে পারবেন না। আপনারা যেটা করা উচিত, সরকারের কাছে যেটা পরিকল্পনাটা নেওয়া উচিত, এইভাবে কিন্তু তাদের ভিক্ষুক বানাচ্ছেন আপনি, এটা তো দরকার নেই। আপনি একটা বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করেন ওই সময়ের জন্য, সেটাও তো করা সম্ভব নয় তা তো নয়। অথবা এদেরকে নিয়ে অন্য কোথাও নিয়ে যান। ওই আলোচনাটা যদি আমরা ফিরতে চাই সবুর মন্ডল, যে মাছের দাম যদি জেলে ঠিক মতো পায়, সেটিও তার জন্য একটা অর্জন। তাকে যদি মাছ ফেলে দিতে না হয়, ফলে মাছ সংরক্ষণের কোনো বিশেষ ব্যবস্থা নিয়ে আপনারা ভাবছেন কিনা? ধন্যবাদ রূপা। আপনি হয়তো এবার দেখেছেন পত্রিকাগুলোতে প্রকাশ হয়েছে, চাঁদপুরে কিন্তু মাছের দাম কমেনি। এখানে প্রতিদিন প্রায় 5-7 কোটি টাকার মাছ বিক্রি হয়েছে। আমরা দেখেছি অন্য সময় যে মাছের কেজি 1,000-1,200 টাকা, এই ভরা মৌসুমে কিন্তু সেই মাছের কেজি 600-700 টাকা ছিল। সুতরাং চাঁদপুরে কিন্তু মাছের দাম কমেনি। তবে যেহেতু ব্যাপক ইলিশ মাছ পাওয়া গেছে, আড়তে সব ইলিশ আসেনি, মজুত করা একটা কষ্টকর বিষয়। বরফ সব জেলের কাছে থাকে না, সেই জন্য যে এই মাছটা যেহেতু পচনশীল, এই জন্য অনেক জায়গায় হয়তো অল্প মূল্যে মাছটা পাওয়া গেছে, কিন্তু জেলেরা প্রকৃতপক্ষে কিন্তু মাছের দাম পেয়েছে। আপনার এলাকায় আপনারা জেলেরা মাছের দাম, এটা একটা ব্যবস্থা আপাতত চলছে। আমার মনে হয় এটাকে আরো একটু ফাইন টিউনিং করা দরকার। আমার কথা হচ্ছে যে ইলিশ মাছের মতো মাছ এবার যে আমরা ঝাঁকে ঝাঁকে পেলাম, এত বেশি ইলিশ, এটা সত্যি আমাদের জন্য একটা মানে ভালো দিক। আমরা ইলিশটা হারিয়ে যেতে বসছিল একটা সময়, মানে গরিবের নাগালের বাইরে ছিল, কিন্তু সেই ইলিশটা এবার 200-250 টাকা পর্যন্ত পাওয়া গেছে। একেবারে নিম্নবিত্ত মানুষ পর্যন্ত ইলিশের স্বাদ নিয়েছে এবার। কিন্তু এটিকে একটি স্থায়ী ব্যবস্থা দেয়া। আমার কথা হচ্ছে যে এটা সংরক্ষণ, এটা কোনো সুনির্দিষ্ট প্রস্তাব শ্যামল দত্ত না, একটা হচ্ছে যে এখানে আরো যদি সংরক্ষণের ব্যবস্থা করা, মাছগুলোকে প্রপারলি, সংরক্ষণাগারের বড়ই অভাব, বরফ নাই, প্রপার বরফ নাই, আইসগুলো প্রপারলি পাওয়া যায়নি যথা সময়ে। তারপরে এগুলোকে সংরক্ষণের ব্যবস্থা করা, এটা সরকারি পর্যায়ে সংরক্ষণের ব্যবস্থা করা যেতে পারে। অন্য মৌসুমে এই একটা ছোট ইলিশ আপনি 4,000 টাকা বিক্রি হচ্ছে। আপনি দেখেন হোয়াট এ কন্ট্রাডিকশন। আমরা দেখি যে এই এপ্রিল মাসেই পয়লা বৈশাখের সময় দেখবেন এই মাছটার অবস্থা কি। আমি বলি, এখানে আমার একটা যেটা ব্যক্তিগত অভিজ্ঞতা, সেটা হলো যে আমি কিছু মাছের ব্যবসার সঙ্গে আলাপ করেছি। এইবার যেটা হয়েছে ক্রাইসিসটা, এই ক্রাইসিসটা আগামীবার হবে না এই কারণে এইবার যেটা হয়েছে, এত মাছ তো কখনোই ধরা পড়েনি, যে কারণে ওদের প্রিপারেশন থাকারও কথা না। গত মৌসুমে মাছটা কেন ধরা পড়েনি তার জন্য অনেকগুলো, আমি কয়েকজনের সাথে আলাপ করেছিলাম, আমার টক শোতে 2-1 কানিয়েছিলাম, তারা বলছেন কতগুলো কারণ আছে। এবার আবহাওয়াটা ভালো ছিল, বৃষ্টিটা ভালো ছিল, ফলে মিঠা পানির ফ্লোটা ভালো ছিল, মাছ অনেক বেশি উপরে উঠতে পেরেছে সমুদ্র থেকে। অনেকগুলো ন্যাচারাল কারণ ছিল, অনেকগুলো ওনাদের যে ব্যবস্থাপনা ছিল, ওই যে ওই সময়টা এপ্রিল মাসের সময়টাতে মাছ ধরা বন্ধ ছিল, ফলে ওই সময়টা মাছ ছাড়তে পেরেছে। সবকিছু মিলে একটা এমন পরিবেশ তৈরি হয়েছে যেখানে ঝাঁকে ঝাঁকে ইলিশ নদীতে ধরা পড়েছে। সবুর মন্ডল, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে এই আলোচনায় যুক্ত হবার জন্য। আমাদের একটা বিরতি নিতে হচ্ছে, থাকুন 71 চ্যানেলে। এবার রাজনীতির আলোচনা, সরাসরি যেতে চাই আওয়ামী লীগের কাউন্সিলের আলোচনায়।
এবং মাসুদ কামাল, এবার সজীবজের জয়, রাদওয়ান মুজিব সিদ্দিকের পর সায়মা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা কাউন্সিলর হলেন। বিভিন্ন এলাকা থেকে, ঢাকার দক্ষিণ থেকে তারা কাউন্সিলর হলেন। রাজনীতিতে নতুন কোনো মাত্রা যোগ হবে কিনা? আওয়ামী লীগ যে নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া, তাতে বঙ্গবন্ধু পরিবারের আরো সম্পৃক্ততা থেকে কি পেতে পারি আমরা? না, এটা তো আসলে অফিসিয়ালি ওনারা হয়তো সম্পৃক্ত হলেন, বাট আনঅফিসিয়ালি তো বিভিন্ন কর্মকাণ্ডে ছিলেনই। আমাদের রাজনীতিতে ওনাদের এই নামগুলো তো উচ্চারিত হতেছিল এবং এই নামগুলির দিকে মানুষ তো তাকিয়েও থাকে। এটা তো একটা থাকে আমাদের এই সাবকন্টিনেন্টে, এই ধারাটা কিন্তু আছে, ভারতেও আছে, এটা থাকবে। বাট আমি কিন্তু অন্য একটা জায়গায় আমি খুব ইতিবাচক একটা জিনিস দেখছি এবার। সেই জিনিসটা হলো, কয়েকদিন আগে আমি একটা অনলাইনে একটা খবর পেলাম যে এই সম্মেলনকে কেন্দ্র করে এই বিভিন্ন রকম উপকমিটি হয়। এই সাজসজ্জা কমিটি নামে একটা উপকমিটি আছে। এই সাজসজ্জা কমিটি প্রধান হলেন আমাদের নানক সাহেব। তো ওনারা এই গত সোমবার সম্ভবত ওনারা গিয়েছিলেন গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে, যে সাজসজ্জার অগ্রগতি জানানোর জন্য। তখন কিন্তু প্রধানমন্ত্রী বেশ উষ্ম প্রকাশ করেছেন, এত সাজসজ্জার কি আছে, আর চাঁদাবাজি কি অলরেডি শুরু হয়ে গেছে নাকি, কোনো চাঁদাবাজি যেন না হয়, আর যা কিছু তোমরা খরচ করবা এটা যেন দলীয় ফান্ড থেকে খরচ হয়। এই যে তথ্যটা আমরা পেয়েছি, আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের রাজনীতিতে এটা একটা অতীব ইতিবাচক একটা কিন্তু ব্যাপার, যে খোদ দলীয় শীর্ষ যে নেত্রী উনি বলতেছেন যেন এটা যেন কোনো রকম চাঁদাবাজি না হয়। তো চাঁদাবাজি মানেটা কি? এবং সাধারণ মানুষকে বিরক্ত করা না হয়, এবং বাহুল্য খরচ যেন করা না হয়। এই যে বিষয়টা, এটা কিন্তু আমাদের এখানে মানে এটাকে কিন্তু আমি বলবো যে এই যে একটা অবজারভেশন মানুষের প্রতি এবং নিজের দিক থেকে যেটা না করার যে একটা তাগিদ উনি অনুভব করেছেন, আমার কাছে এটা অসাধারণ একটা মনে হয়েছে। আমি অবশ্যই আমি একটু অপেক্ষায় থাকবো যে ওনার এই কথাটা ওনারা কতটুকু মানেন শেষ পর্যন্ত, এটা দেখার জন্য। তো আমার মনে হয় যে ওনার কথাকে অমান্য করার মতো দুঃসাহস ওনারা হয়তো দেখাবেন না। তো দেখা যাক কি হয়। সম্মেলন মানেই কমিটি, সম্মেলন মানেই কমিটি, সম্মেলন মানে আওয়ামী লীগের সম্মেলন মানে আরো অনেক বড় কিছু। কিন্তু প্রশ্ন হচ্ছে, সাজগোছের দিক থেকে যত বেশি জাঁকজমকপূর্ণ করার জন্য একটা চেষ্টা দেখতে পাচ্ছি আমরা বরং দেখতে চাই যে আওয়ামী লীগের মতো এত ঐতিহ্যবাহী দলটি আগামীতে বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে, তাদের দলীয় ম্যানিফেস্টোতে কি পরিবর্তনগুলো আসছে, কি ভিশনটা আসছে, কি দৃষ্টিভঙ্গিটা আসছে, আগামীর বাংলাদেশকে তারা কোথায় নিয়ে যেতে চায়, সেটি আমরা বেশি দেখতে চাই। আমরা আওয়ামী লীগের বহু কাউন্সিলের কথা জানি যেখানে এত জৌলুস ছিল না, কিন্তু কাউন্সিলগুলো আওয়ামী লীগকে ধাপে ধাপে একটা অনন্য উচ্চতায় নিয়ে গেছে। আপনি যদি দলের জন্মের পর থেকে বিভিন্ন সময়ের কাউন্সিলগুলো দেখেন, কই ইডেনে হয়েছে, কাউন্সিল হয়েছে ইডেন গার্ডেনে, তখন তো এই জলুস দেখিনি আমরা। এখন দেখি প্রতিদিন মন্ত্রীরা একজন করে দেখতে চান টেলিভিশনে, এটা একটা নিউজ। মানে সাজসজ্জার অগ্রগতি দেখতে যাচ্ছেন, এক এক নেতার সাথে ক্যামেরা ঘুরে ঘুরে দলে দলে যাচ্ছে। এগুলোর চাইতে মানে আমরা যারা সাধারণ নাগরিক, আমরা দেখতে চাই আওয়ামী লীগের আওয়ামী লীগ আগে একটা ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিল দেশের মানুষকে, সেটা অত্যন্ত সাকসেসফুলি তারা সেটা করেছে, বাস্তবায়ন করেছে এবং দেশের মধ্যে তার ছাপটা পাওয়া যায়। এখন পরের বাংলাদেশটা কি হবে? এখন এই যে এখনো পর্যন্ত বাংলাদেশ একটা দারিদ্র্যপীড়িত দেশ, এখানে অশিক্ষা, কুশিক্ষা, নানা রকম অন্ধকার, নানা দিক, নানা রকম ভাবে আছে। সেই জায়গাটি কিভাবে অ্যাড্রেস করছে? এই যে জঙ্গিবাদের চ্যালেঞ্জ, আওয়ামী লীগ শিক্ষার মৌলিক জায়গাগুলোকে কিভাবে আগামীতে অ্যাড্রেস করবে? আমাদের যে সমস্যাগুলো আছে, শিক্ষার মান নিয়ে একটা বড় সমস্যা আছে আমাদের এখানে। এখন গরিব মানুষের মেইন স্ট্রিমে আসার পথগুলো অনেক কণ্টকাকীর্ণ, এগুলোকে কিভাবে তারা করবে? আর যেটাই আপনি জিজ্ঞেস করলেন মাসুদ একটু করে বলেছে যে আমার মনে হচ্ছে এই কাউন্সিলে আওয়ামী লীগের একটা বড় পরিবর্তনের দিকে যাচ্ছে। আমরা ফ্যামিলির ইনভলভমেন্টটা আগে এত ডিরেক্টলি ছিল না, বিশেষ করে শেখ রেহানার ছেলে, মাননীয় প্রধানমন্ত্রী, তার ছেলে এবং মেয়ে, তারা সরাসরি আওয়ামী লীগের রাজনীতিতে ঢুকছেন এখন। দে আর কাউন্সিলর রাইট নাও। সো ইটস এ ইন্ডিকেটর যে আগামীতে ফ্যামিলি ডাইনেস্টিটা কত বেশি গুরুত্বপূর্ণ হবে। কারণ আজকে যদি আপনি মোহাম্মদ নাসিমের বক্তব্য দেখেন যে জয় যদি সেন্ট্রাল কমিটিতে আসে, এটা একটা আরো তাদের জন্য আরো হবে। তার মানে এগুলো হচ্ছে কতগুলো ইঙ্গিত। যদি জয় এবার কাউন্সিলর হলো, তো ফলে আওয়ামী লীগ ফ্যামিলিতে মুজিব ডাইনেস্টি আরো অনেক বেশি ভিত পাচ্ছে, অন্তত নেক্সট কাউন্সিলে হয়তো সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে।
এবং আমরা দেখতে পাবো হয়তো নেক্সট কমিটিতে তারা সরাসরি কমিটিতে আসতে পারেন। কমিটিতে না আসলেও আওয়ামী লীগের সরাসরি রাজনীতি এতদিনে আমরা শেখ রেহানাকে এইভাবে সরাসরি রাজনীতির মধ্যে দেখিনি। এখন আমরা দেখবো তারা হয়তো আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ রোল প্লে করছে পার্টির নেক্সট ফিউচার যাত্রায়। সেটার পাশাপাশি পারিবারিক বলয় নানান সময় এই উপমহাদেশের রাজনীতিতে সমালোচিত হয়েছে। সেই চ্যালেঞ্জে তো বঙ্গবন্ধুর পরিবারের সামনে সমালোচিত হয়েছে, এটা যেমন কথা। আবার আমাদের দেশের সাধারণ মানুষের কিন্তু একটা মনোজগতের একটা সেট আপ আছে। আমাদের এখানে কিন্তু মানুষের কিন্তু এই ধরনের মানুষের প্রতি নির্ভরতার একটা আগ্রহ কাজ করে, কিন্তু সবসময় দেখবেন তারা কিন্তু বলতে চায় যে অমুক বেইমানি করতে পারে, কিন্তু এই পরিবারের লোক তো বেইমানি করবে না। এই ধরনের মানে সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা প্রত্যাশা কাজ করে, আপনি চান বা না চান, এটা কিন্তু থাকেই না। এখানে একটু জাস্ট আমি মাস্টারের সাথে অ্যাড করি যে দু ধরনের প্রক্রিয়া আছে। একটি হচ্ছে আপনি ফ্যামিলির কেউ রাজনীতি করতে পারবে না, এটা ঠিক না। কেন পারবে না? তাদের যদি যোগ্যতা থাকে তারা করবে, কিন্তু তাদেরকে একটা প্রসেসের মধ্যে পার্টিতে ঢুকতে হবে। আমি আওয়ামী লীগকে সাধুবাদ জানাবো এই কারণে তারা কাউন্সিলরের মধ্যে দিয়ে ঢুকছে, নট লাইক কমিটিতে গিয়ে সিনিয়র যুগ্ম মহাসচিব হয়ে গেল জয়। ব্যাপারটা তা না। কিন্তু আমি এই জন্য বলছি পৃথিবীর বহু দেশে আছে এরকম ফ্যামিলি আছে, ভারতে আছে না, কংগ্রেসের রাহুল আছে, প্রিয়াঙ্কা আছে, তারা রাজনীতি করছে না। কিন্তু এই কাউন্সিলের মধ্য দিয়ে ঢুকে দলের সমস্ত পোস্ট অ্যাডজাস্ট করে তারপরে যদি সিনিয়র নেতৃত্ব পান, সেটি হবে একটা প্রপার প্রক্রিয়ার মধ্য দিয়ে আসা। আর যদি আপনি কাউন্সিলরের পর যখন কমিটি ঘোষিত হবে জয় দেখা গেল দলের যুগ্ম মহাসচিব হয়ে গেল, এটা হবে চাপিয়ে দেওয়া। এটা যাতে না হয় আমরা চাই যে ফ্যামিলির লোকজন, আর এরা খুবই যোগ্যতা সম্পন্ন। আপনি টিউলিপের কথাই বলুন কিংবা রেজওয়ান মুজিব সিদ্দিকের কথা বলুন, জয় দীর্ঘদিন ধরে কাজ করছে, তারা দে আর ওয়ার্কিং উইথ দ্য আওয়ামী লীগ এবং সরকারের কাছাকাছি আছে, এমন না যে হুট করে এসছে, তাও না। ফলে আর তো খুবই পুতুল তো অসাধারণ কাজ করছে, অনেকদিন ধরে অ্যাক্টিভ সোশ্যাল বিভিন্ন কাজে। এখন তারা যদি রাজনীতিতে প্রাথমিক পদ নিয়ে আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হয়, এটার মধ্যে খারাপ কিছু দেখি না আমরা। জিনিস আমি শুরুতে বললাম ওনারা কিন্তু অনেকদিন ধরে ছিলেন, বাট এখন যেটা সুবিধা হবে কি, এখন একটা জবাবদিহিতার মধ্যে আসবেন। এখন আমি ওনাকে ধরতে পারবো, বলতে পারবো আপনি তো দলের এই পোস্টে আছেন, আপনি কেন দায়িত্ব নেবেন না। সাধারণ মানুষের কিন্তু একটা বলার একটা জায়গা থাকলো। আর শ্যামলদা যে কথাটা বললেন যে ওনারা যদি কাউন্সিলর হয়ে আসেন, কাউন্সিলর তো একদম প্রাথমিক একটা অবস্থান থেকে ওনারা আসতেছেন, তো আমি এতে কিন্তু কোনো এমন হয় আমাদের দেশের মানুষের জন্য এটা অনেক প্রত্যাশারই প্রতিফলন। আর একটা জিনিস তো আমি জানতে চাইবো যে এই পরিবার বিশেষ করে বঙ্গবন্ধুর বেঁচে যাওয়া 2 মেয়ের উপর নিরাপত্তা ঝুঁকি অনেক বেশি, এবং আমরা নানান সময় শুনি যে এই ঝুঁকির বিবেচনাতেই হয়তো শেখ রেহানা প্রত্যক্ষ রাজনীতিতে বাইরে থেকেছেন। ফলে এটি বাড়লো কিনা এই যে প্রকাশ্যে পরিবারের 5 সদস্যের এই বাংলাদেশের রাজনীতিতে? না, এই বঙ্গবন্ধু পরিবারের জীবিত সকল সদস্যই কিন্তু ঝুঁকির মুখে, এবং এটা ঝুঁকিটা নিয়েই মাননীয় প্রধানমন্ত্রী প্রায় বলে থাকেন যে আমি জানি যে আমার জীবনের ঝুঁকি আছে, এবং এটা নিয়েই তারা বাস্তবতা নিয়েই বসবাস করেন এবং সেটা নিয়েই তারা রাজনীতি করছেন। সেই ঝুঁকিটা তো আছেই, সেই ঝুঁকি নিয়েই আজকে বাংলাদেশ থেকে তারা বাংলাদেশকে এইভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আজকে সেটা তো স্বীকার করতে হবে, সেটা প্রত্যেকের অবদান। সেটা সাইম আজাদ পুতুলের কথাই বলেন, রেজওয়ান মুজিব সিদ্দিক, সে কিন্তু আওয়ামী লীগের মূল থিঙ্ক ট্যাঙ্ক যেটা আছে সিআরআই, সেটা পরিচালনা করছে, সেটা মেনে স্ট্র্যাটেজিক দিকগুলো তিনি ঠিক করেন। আর জয় তো আছে ডিজিটাল বাংলাদেশে। ফলে তারা প্রত্যেকে কিন্তু কোনো না কোনো কর্মের সঙ্গে এখনই যুক্ত আছে। এখন সরাসরি পলিটিক্সে হলে তারা আরো ইনভলভমেন্ট বাড়বে, তাদের কাছ থেকে আরো এক্সপেকটেশন বাড়বে, তারা অনেক জবাবদিহিতার মধ্যে আসবেন, তাদের দিকে নজর থাকবে, মিডিয়ার নজর থাকবে, তারা কে কি করছেন। তবে আমি মনে করি যে একটা তো দলের চিন্তা থাকে যে আমার ফিউচার লিডারশিপ তৈরি করা, সেটা মাননীয় প্রধানমন্ত্রী এখন প্রায় বলেন যে আমার অবসরের কথা, কিন্তু তার যে বিকল্প নেতৃত্ব তৈরির জন্য দল থেকে বা পরিবারের থেকে সেটা তো একটা পরিকল্পনা থাকতেই পারে। এবারের কাউন্সিল, এবারের সম্মেলন সেদিক দিয়ে নিঃসন্দেহে অনেক গুরুত্বপূর্ণ। ধন্যবাদ শ্যামল দত্ত, মাসুদ কামাল, ধন্যবাদ সকলকে সাথে থাকবার জন্য। আগামীকাল দেখা হবে একই সময়ে, থাকুন ৭১।